হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেট সেট এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, আজকের এমসিকিউগুলো অ্যাকচুয়ালি এই এমসিকিউ সিরিজ যেটা আমরা শুরু করেছি সেটা বেসিক্যালি সামনের যে সেট পরীক্ষা রয়েছে সেই সেট পরীক্ষাকে টার্গেট করে, সেহেতু আমরা সমস্ত পার্টটাই বাংলাতে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করছি আজকের আলোচনা। 25টা এমসিকিউ আমরা আলোচনা করব এবং 25টা এমসিকিউ এর সঙ্গে সঙ্গে আমরা সেই এমসিকিউ রিলেটেড কিছু কনসেপ্ট সেগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ একটা এমসিকিউর সঙ্গে অনেকগুলো কনসেপ্ট জড়িয়ে কোনো একটা পার্টিকুলার কনসেপ্টের উপর এমসিকিউ, সেই কনসেপ্টটাও আমরা ছোট ছোট করে আলোচনা করে দেবো যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, আরও একটা বিষয় বলে রাখি যে গত বছর যে লাস্ট 2-3 বছর যে সেট এক্সাম হয়েছে সেই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করছি আমরা, এবং তার মধ্যে থেকে আমরা এই সিরিজে আমরা অ্যাকচুয়ালি প্রথম পার্টে রেখেছি খুব ইজি এবং ডিরেক্ট লেভেলের কোশ্চেন, যেগুলো আমরা বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালিসিস করি দেখছি যে সেগুলো কিন্তু প্রায় 30 থেকে 40% এই ধরনের ডিরেক্ট কোশ্চেন এসেছে। ওকে, ইজি এবং ডিরেক্ট কোশ্চেন প্রায় 30 থেকে 40%। ওকে, তো আমরা সেই ইজি এবং ডিরেক্ট কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই আলোচনা টোটালটাই ইজি এবং ডিরেক্ট কোশ্চেন কিছু নিয়ে, এবং খুব ছোট ছোট কিছু কনসেপ্ট আমরা এর মধ্যে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের মতে সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু কি? তাহলে এখানে আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে। ম্যাক্স ওয়েবারের মতে সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু: আর্থিক উন্নয়ন, সামাজিক সম্পর্কের ব্যাখ্যা, ঐতিহাসিক বিবরণ, সামাজিক পরিবর্তন। তাহলে এই 4টি পয়েন্টের মধ্যে আর্থিক উন্নয়নের কথা ম্যাক্স ওয়েবার ইকোনমির উপর কখনোই জোর দেননি, তাই তো? ঐতিহাসিক বিবরণও নয়, সামাজিক পরিবর্তনও নয়। তাহলে ম্যাক্স ওয়েবার সবসময় জোর দিয়েছেন সামাজিক সম্পর্কের উপর। আর এই সামাজিক সম্পর্কটা তিনি কিভাবে দেখার চেষ্টা করেছেন? সামাজিক সম্পর্কের ব্যাখ্যার উপর তিনি সবসময় জোর দিয়েছেন। তিনি তার মতো সমাজতত্ত্ব হলো অর্থপূর্ণ সামাজিক সম্পর্কের ব্যাখ্যা এবং ব্যাখ্যামূলক বোঝার প্রক্রিয়া, মানে অর্থাৎ এখানে ইন্টারপ্রিটেটিভ, আমরা জানি ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি ম্যাক্স ওয়েবার। তো ইন্টারপ্রিটেটিভ সোশিওলজির মূল কথাই কিন্তু আমরা এখানে পেলাম। ওকে, কোশ্চেন নাম্বার 2, কার্ল মার্কস আসছে। এবার কার্ল মার্কস, অর্থাৎ আমরা প্রথম পার্টটা ক্লাসিক্যাল থিঙ্কারের খুব বেসিক পয়েন্ট যেগুলো সবার জানা উচিত, যেমন কার্ল মার্কসের বেস এবং সুপারস্ট্রাকচার, এটা আমরা প্রত্যেকেই জানি। একটু হচ্ছে বেস আর একটা হচ্ছে সুপারস্ট্রাকচার। এইটা বলতে কি বোঝাচ্ছে? সামাজিক মান, প্রযুক্তি, অর্থনৈতিক ভিত্তি, সাংস্কৃতিক অবকাঠামো, ঐতিহাসিক পরিবেশ, সামাজিক সম্পর্ক। তাহলে এখানে কার্ল মার্কসের তত্ত্বে বেস এবং সুপারস্ট্রাকচার বলতে কি বোঝায়? আচ্ছা, সবাই পজ করে একটু নিজেদের মতো করে উত্তর দিয়ে নেবে, তারপর পরে মিলিয়ে নেবে যে তোমাদের 25টার মধ্যে কতগুলো হলো। আচ্ছা, এরপর তাহলে এটার ক্ষেত্রে আমরা সবসময় জানি কার্ল মার্কস বেস মানে তিনি বেস বলতে অর্থাৎ উপরিকাঠামো বলতে তিনি ইকোনমির কথা বলেছেন, তাই তো? ইকোনমির কথা বলেছেন যে ইকোনমির ওপর বেস করে একটা সুপারস্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে অর্থনৈতিক ভিত্তি আর সাংস্কৃতিক অবকাঠামো, অর্থাৎ অপশন বি হবে অ্যান্সার। বেস মানে সবসময় কিন্তু তিনি অর্থনৈতিক ভিত্তির কথা বলেছেন। তাহলে মার্ক্সীয় তত্ত্বে বেস কি? অর্থনৈতিক কাঠামো যা সুপারস্ট্রাকচার বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলে। মানে এই ইকোনমি আমাদের যে সুপারস্ট্রাকচার বলতে আমরা আমাদের যে কাঠামো, সেই কাঠামোর কথা বলছি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলছি, তার উপর প্রভাব ফেলছে। অর্থাৎ ইকোনমি মানে কার্ল মার্কসের মতে, কার্ল মার্কস বলছেন এই ইকোনমি সমস্ত কিছুর উপর প্রভাব ফেলছে এবং এই ইকোনমি হলো মূল, ইকোনমির উপর বেস করে সমস্ত কাঠামোগুলো গঠিত হয়েছে। ডুরখাইম সমাজ কিসের ওপর নির্ভর করে সংহত হয়? এরপর চলে আসলাম আমরা আবার ইমানুয়েল ডুরখাইম। আচ্ছা, এটা আমি একটু ছোট করে দিচ্ছি, এটা একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে। ডুরখাইমের মতে সমাজ কিসের ওপর নির্ভর করে সংহত হয়? আইন, ধর্মীয় বিষয়, শ্রমের বিভাজন, আর্থিক উন্নয়ন। এখানে কোন বিষয়টা রয়েছে যেটা ইমানুয়েল ডুরখাইম আলোচনা করেছেন তার আলোচনাতে? আইন, ধর্মীয় নিয়ম,
শ্রম বিভাজন এবং আর্থিক উন্নয়ন। তাহলে এটা আমরা জানি যে বিশেষ করে ইমানুয়েল ডুরখাইমের কথা আমরা সুইসাইড, ডিভিশন অফ লেবার এগুলো নিয়ে জানি। তো সেক্ষেত্রে ডিভিশন অফ লেবারের কথা তিনি বলেছেন। এই ডিভিশন অফ লেবার কি করেছে, আমাদের শ্রমের বিভাজন সংহতি নিয়ে এসেছে, তাই তো, সংহতি নিয়ে এসেছে। এবং সেটা কি, ডিভিশন অফ লেবারটা আমি ছোট্ট করে বলে দিই। ডিভিশন অফ লেবারে কি দেখিয়েছিলেন আমরা? ডিভিশন অফ লেবারে দেখিয়েছিলাম দুটো সংহতি, একটা যান্ত্রিক সংহতি, জৈবিক সংহতি, তাই তো। এই দুটি সংহতি, এবং এই দুটি সংহতি কিভাবে এসছে তিনি দেখিয়েছেন টোটাল ডিভিশন অফ লেবারের মধ্যে দিয়ে। এই দুটো কিন্তু অবশ্যই দেখে রাখবে কোন সংহতির সঙ্গে, অর্থাৎ এই ডিভিশন অফ লেবারে যখন তিনি দুটি সোসাইটির কথা বলছেন, কোন সোসাইটিতে কি ল আছে, এখানে সোসাইটি দেখতে হবে এবং ল দেখতে হবে, মাস্ট। ওকে, তাহলে এটাকে ডুরখাইম বিশ্বাস করতেন যে আধুনিক সমাজে শ্রমের বিভাজন আমাদের সামাজিক সংহতি নিয়ে এসেছে। তারপর পিয়ের বদ্রিউ, হ্যাবিটাস। হ্যাবিটাস একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হ্যাবিটাস থেকে গত বছরে প্রশ্ন এসেছিল, আমি আবার হ্যাবিটাস থেকে প্রশ্ন রেখেছি। হ্যাবিটাসের মূল বিষয় কি? হ্যাবিটাস বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক পুঁজি, সামাজিক অবস্থান, অভ্যাস আচরণের প্যাটার্ন, না সাংস্কৃতিক পুঁজি? আমি এটা যখন আলোচনা করেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, আমাদের পেইড ব্যাচে এটা আলোচনা হয়েছিল হ্যাবিটাস যখন, যে হ্যাবিট থেকে। আচ্ছা, হ্যাবিট মানে কি? হ্যাবিট মানে অভ্যাস। তাহলে অভ্যাস ও আচরণের একটা প্যাটার্ন। পিয়ার বদ্রিউ হ্যাবিটাস বলতে আমাদের অভ্যাস ও আচরণের একটা প্যাটার্নকে বুঝিয়েছেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হ্যাবিটাস হলো ব্যক্তির অভিজ্ঞতা থেকে গঠিত আচরণের একটা প্যাটার্নকেই আমরা বলছি হ্যাবিটাস, অ্যাকর্ডিং টু বদ্রিউ। কোশ্চেন নাম্বার 5, পার্সন, স্ট্যালকার্ট পার্সন। স্ট্যালকার্ট পার্সনসের এজিআইএল, এই এজিআইএল এর মডেলের চতুর্থ উপাদান কি? চতুর্থ উপাদান মানে ল্যাটিনেসি। অভিযোজন, লক্ষ্য অর্জন, আভ্যন্তরীণ ঐক্য, না সংস্কৃতির রক্ষণাবেক্ষণ? এই যে বিষয়টা, এটা যখন তোমরা দেখবে তখন প্যারালালি কিন্তু আমাদের পাশে ইংলিশটা থাকবে। ঠিক আছে, তো এজিআইএল এর পুরো কথা কি সেটা ইংলিশটা কিন্তু পাশে পেয়ে যাবে। অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, ইন্টিগ্রেশন এবং ল্যাটিনেসি। ওকে, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে অ্যান্সার কি হবে আমাদের? ল্যাটিনেসি, সংস্কৃতির রক্ষণাবেক্ষণ। এজিআইএল মডেলের 4টি উপাদান কি? অভিযোজন, অ্যাডাপ্টেশন, লক্ষ্য অর্জন, গোল অ্যাটেনমেন্ট, আভ্যন্তরীণ ঐক্য, ইন্টিগ্রেশন এবং এলমিন হচ্ছে সংস্কৃতির রক্ষণাবেক্ষণ। আমি এই পার্টটা লিখে দিলাম না, আশা করছি প্রত্যেকে এই ইজি পার্টটা সম্পর্কে আইডিয়া আছে। কোশ্চেন নাম্বার 6, মাইকেল ফুকো বা মিশেল ফুকো আমরা যেটা বলি, মিশেল ফুকোর মতে ক্ষমতা কিভাবে কাজ করে? মিশেল ফুকো থেকে গত বছর একটা প্রশ্ন এসেছে। আমি মিশেল ফুকোর ওপর বেস করেই অন্য কি প্রশ্ন আসতে পারে তার একটা প্যাটার্ন আমি রাখার চেষ্টা করেছি, যে মিশেল ফুকো থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে শুধুমাত্র সরকারের মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতির মাধ্যমে, প্রতিষ্ঠান দ্বারা সীমিত। কিভাবে কাজ করে? তাহলে ক্ষমতা ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে, সরকারকে, অর্থনীতিকে, না প্রতিষ্ঠান দ্বারা সীমিত? তাহলে এটার অ্যান্সার কি হবে? ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে। ফুকো বলেছেন ক্ষমতা সর্বত্র থাকে, ব্যক্তিগত আচরণ এবং চিন্তাকে এই ক্ষমতা প্রভাবিত করে, তাই তো। যেখানে পাওয়ার এবং নলেজের রিলেশন দেখিয়েছেন, বিটুইন power and knowledge. Okay, question number 7, Althusser. Althusser এর ideological state apertures. তাহলে রাষ্ট্র, এটা কি আলথুজারের এই আইডিয়াটা? রাষ্ট্রের সামরিক শক্তি, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক কাঠামো, না রাজনৈতিক প্রক্রিয়া? তিনি আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারচার্স বলতে কি বুঝিয়েছেন? আলথুজারের এই কনসেপ্টটা বলিস, আলথুজার এই পার্টটার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে। স্টেট অ্যাপারচার্স বলতে শিক্ষা, ধর্ম এবং সংস্কৃতি বোঝান, যা জনগণের উপর ক্ষমতা প্রয়োগ করে। মানে এগুলো জনগণের উপর ক্ষমতা প্রয়োগ করে বা জনগণকে কন্ট্রোল করছে।
কোশ্চেন নাম্বার 8, জর্জ সিমেল। জর্জ সিমেলের মতে সামাজিক আকার কি? সামাজিক সম্পর্কের কাঠামো, সামাজিক রীতিনীতি, আইন ও নীতি, না ধর্মীয় বিশ্বাস? জর্জ সিমেল কি বুঝিয়েছেন? জর্জ সিমেল কিন্তু সামাজিক সম্পর্কের কাঠামোকে, তিনি সামাজিক আকার বলতে সামাজিক সম্পর্কের কাঠামোকে বুঝিয়েছেন। ওকে, কোশ্চেন নাম্বার 9, রালফ ডারেনডর্ফ। আমরা একটা ড ব্যবহার করি। ওকে, ডারেনডর্ফের দ্বন্দ্ব তত্ত্বে ক্ষমতা কিভাবে কাজ করে? আচ্ছা, যখনই আমরা ডারেনডর্ফের দ্বন্দ্ব তত্ত্বের কথা বলবো তখনই আমাদের একটা ধারণা চলে আসে কি? আইসিএ, ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন, এবং সেখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার এবং কোজারের ধারণা এবং কার্ল মার্ক্সের ধারণা, এই পার্টগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসে। ডারেনডর্ফ দ্বন্দ্বতত্ত্বে ক্ষমতা কিভাবে কাজ করে দেখিয়েছেন? সামাজিক সমতা আনে, শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করে, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই সীমিত, না প্রযুক্তিগত উন্নয়নের সাথে যুক্ত? তাহলে যখন আমরা ডারেনডর্ফ পড়বো তখন আমরা দেখেছি যে আইসিএতে কি হয়, এবং সেখানে আমরা দেখেছি যে শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করে। ডারেনডর্ফ বলেছেন যে ক্ষমতা শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করে, কারণ তিনি একটা কথা বারবার বলেছেন যে আমাদের সোসাইটিতে সামাজিক মানে বিশেষ করে ক্ষমতার অসমতায় দ্বন্দ্বের সৃষ্টি করে, আর ক্ষমতার অসমতা মানেই সেই ক্ষমতা কিন্তু শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করে। ক্ষমতার অসমতা, এটা যদি সোসাইটিতে থাকে তাহলে দ্বন্দ্ব থাকবে, এবং তার ফলে কি হয়, যখন একটা নতুন শ্রেণী এই ক্ষমতার অসমতা ভেঙে তারা ক্ষমতায় আসতে চায় বা তারা যখন ক্ষমতায় আসে, তাদের মধ্যেও সেম ভাবে এই অসমতার বীজ লুকিয়ে থাকে, আর এই অসমতার বীজ লুকিয়ে থাকে বলে দ্বন্দ্ব শেষ হয় না, আবার কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়। হ্যাঁ, মানে এই অসমতার বীজ লুকিয়ে আছে বলেই দ্বন্দ্বের শেষ নেই, মানে দ্বন্দ্বের বিনাশ নেই। দ্বন্দ্ব কন্টিনিউয়াসলি যখন নতুন একটা শ্রেণী ক্ষমতায় আসছে, তাদের মধ্যেও সেই ক্ষমতার অসমতা রয়েছে, বা সমস্ত শ্রেণীর মধ্যে সমান ক্ষমতা নেই। তার ফলে কি হচ্ছে, এই ক্ষমতা এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে বিরোধ সৃষ্টি করছে, অর্থাৎ দ্বন্দ্ব সৃষ্টি করছে, এবং যে দ্বন্দ্ব কিন্তু থামবার নয়, দ্বন্দ্বের শেষ নেই। একটা নতুন শ্রেণী আসছে, তাদের মধ্যেও সেম ভাবে অসমতা থাকছে। ওকে, তারপর মিডের কথা আমরা জানি প্রত্যেকেই। মিডের তত্ত্বে আই এবং মি দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এর মধ্যে পার্থক্য কি? আই আর মি এর মধ্যে পার্থক্য কি? ব্যক্তিগত চিন্তা, সামাজিক প্রতিফলন, মানে আই ব্যক্তিগত চিন্তা, মি সামাজিক প্রতিফলন। আই ক্ষমতা, মি কর্তৃত্ব। আই ধর্ম, মি বিজ্ঞান, সামাজিক আদান প্রদান। তাহলে এখানে আমরা দুটো বুঝতেই পাচ্ছি যে দুটি বিষয় আমরা খুব সহজেই কেটে দিতে পারবো, তাই তো? একটা হচ্ছে ক্ষমতা কর্তৃত্ব, আরেকটা হচ্ছে ধর্মবিজ্ঞান। এই দুটির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা মিডের আই এবং মি এর যে তত্ত্ব, তাই তো মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। তাহলে এটা কি ব্যক্তিগত চিন্তা আই, আর মি হচ্ছে তার সামাজিক প্রতিফলন। সব থেকে সহজ প্রসেস চেনার, তাই তো? অর্থাৎ মিড বলেছেন আই হলো ব্যক্তিগত দিক, আর মি হলো তার সামাজিক প্রতিফলন। একটা ব্যক্তির ব্যক্তিগত দিকের সোসাইটিতে কি রিফ্লেকশন আসছে, সেটা হচ্ছে মি। পরের কনসেপ্ট চলে আসি ডুরখাইম থেকে। আবার ইমানুয়েল ডুরখাইমের মতে আত্মহত্যার প্রধান কারণ কি? ইমানুয়েল ডুরখাইম আত্মহত্যার 4টি ভাগ করেছেন। একটি ভাগ ফ্যাটালিস্টিক সুইসাইড, যেটা ফুটনোটে অ্যাড করেছিলেন, খুব বেশি আমরা গুরুত্ব দিতে তাকে দেখিনি, কিন্তু 3টি বিষয়ের উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে প্রধান কারণ কি দেখিয়েছেন? সামাজিক অসামঞ্জস্য, আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, না মানসিক চাপ? তাহলে এখানে কি হবে? আমরা বারবার একটা কথাই দেখেছিলাম যে সোসাইটিতে সামাজিক, মানে যেটাকে আমরা বাংলাতে বলছি সামাজিক অসামঞ্জস্য। আজকে আমরা যখন আত্মকেন্দ্রিক আত্মহত্যার কথা বলতে দেখেছি, এই যে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, এই আত্মকেন্দ্রিক আত্মহত্যাও কিন্তু সেখানে কোথাও গিয়ে সামাজিক অসামঞ্জস্য দেখা গেছে। তার ফলে তিনি প্রধান কারণ হিসেবে সামাজিক অসামঞ্জস্য দেখিয়েছেন, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সামাজিক অসামঞ্জস্যটাই দেখি। আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, মানসিক চাপ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক অসামঞ্জস্য তৈরি করে, এগুলো একটা কারণ। তারপর ডাবল কনসাসনেস ধারণাটা কে দিয়েছেন? এটা খুব সম্ভবত এসেও ছিল লাস্ট ইয়ারে। ডাবল কনসাসনেস ধারণাটি কে প্রবর্তন করেন? ডব্লিউ.ই.ভি. ডুবেস, ঠিক আছে? ডব্লিউ.ই.ভি. ডুবস
স্পেলিংটা ঠিক লিখলাম কিনা জানি না, যাই হোক। তাহলে ডাবল কনসাসনেস কে প্রবর্তন করেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, ফলস কনসাসনেস। ফলস কনসাসনেস কে প্রবর্তন করেন? এই উত্তরটা হবে কার্ল মার্কস। ওকে, আচ্ছা, ইভেডোভাস কি করছেন? এই ধারণার মাধ্যমে জাতিগত দ্বন্দ্ব এবং আত্মপরিচয়তার দ্বৈততা বোঝান। আর কার্ল মার্কস এটার মধ্য দিয়ে শ্রেণীর সচেতনতাকে বোঝান। তারপর চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 13, আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আরবান সোসাইটি থেকে, আরবান সোশিওলজি থেকে আসার মতো একটা প্রশ্ন। আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ, এটা হবে কি? লুইস রিথ। তিনি আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ কি? যে নগরবাদ, নগরবাদ হচ্ছে আমাদের সমাজ, আমাদের একটা জীবনের একটা অংশ বলা যেতে পারে। মানে নগরের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে বা আমাদের জীবন এগিয়ে চলছে নগরায়নের মধ্য দিয়ে, সেটাকে তিনি আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ বলেছেন। এরপর চলে আসে সোশ্যাল ফ্যাক্ট। এটা আমরা জানি প্রত্যেকে যে সোশ্যাল ফ্যাক্ট ধারণাটি কার দ্বারা প্রবর্তিত, কারণ এটা ইমাইল ডুরখাইমের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবং সোশ্যাল ফ্যাক্টের ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই দেখে রাখতে হবে। সোশ্যাল ফ্যাক্টের টাইপস দেখতে হবে, ম্যাটেরিয়াল সোশ্যাল ফ্যাক্ট, নন ম্যাটেরিয়াল সোশ্যাল ফ্যাক্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট সোশ্যাল ফ্যাক্ট প্রশ্ন হয়তো নাও দিতে পারে। এটা খুবই ইজি কোশ্চেন, এবং এত ইজি কোশ্চেন না দিয়ে হয়তো টাইপস এবং ক্যারেক্টারিস্টিক্স থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং টাইপ এবং ক্যারেক্টারিস্টিক্স উপর বেশি জোর দিতে হবে। তারপর প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কে রচনা করেছেন? গ্রন্থটি কে রচনা করেছেন? কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, ডেভিড হার্বার্ট, অ্যালকার পার্সন্স। আচ্ছা, এটা আমরা জানি ম্যাক্স ওয়েবারের গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই গ্রন্থটির সাল এবং ম্যাক্স ওয়েবারের প্রতিটা গ্রন্থের ইয়ার, এই বছর মানে লাস্ট ইয়ার থেকে কিন্তু আমরা ইয়ার এবং একই সঙ্গে সঙ্গে ইয়ার অনুযায়ী, ইয়ার অনুযায়ী সাজানো কিন্তু বারবার আসছে, সেটা নেটেই হোক বা সেটাও গত বছর আমরা দুটো একটা কোশ্চেন দেখেছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রন্থের এই গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো, মানে যে গ্রন্থগুলো আমরা সব বেশি আমাদের কম বেশি ক্লাসিক্যাল থিঙ্কার মানে আমাদের কম বেশি মুখে মুখে ঘুরে বেড়ায় যে বইয়ের নামগুলো, সেই বইয়ের সালগুলো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, যেমন প্রোটেস্ট্যান্ট এথিক্স এন্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম ম্যাক্স ওয়েবারের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। তাহলে এই গ্রন্থটির সাল কত? 4। আচ্ছা, তাহলে এই গ্রন্থটি রচনা করেছেন ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার বলে রাখি, এটা প্রোটেস্ট্যান্ট এথিক্সটা কিন্তু তিনি অনেক সময় এমনভাবে প্রশ্ন আসছে যে কোন গ্রন্থের মধ্য দিয়ে তিনি ধর্ম এবং অর্থনীতির সম্পর্ক দেখিয়েছেন। ধর্ম এবং অর্থনীতি, অর্থাৎ রিলিজিয়নের সঙ্গে ইকোনমির কি রিলেশন, ওকে, এই পার্টটা তিনি বুঝিয়েছেন এই গ্রন্থের মধ্যে দিয়ে। কোশ্চেন নাম্বার 16, লুকিং গ্লাস সেলফ। লুকিং গ্লাস সেলফ আমরা জানি সোশ্যালাইজেশনের খুব ইম্পর্টেন্ট একটি থিওরি, এবং লুকিং গ্লাস সেলফ অবশ্যই দেখে রাখতে হবে। সেখানে লুকিং গ্লাস সেলফ হচ্ছে সিএইচ গুলি আমরা জানি, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। কনফ্লিক্ট থিওরির প্রবক্তা কে? কনফ্লিক্ট থিওরি, এখানে এই যে তাত্ত্বিকদের নাম রয়েছে ইমাইল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, ড্যারেনডর্ফ, এখানে আমরা প্রবক্তাদের মধ্যে অন্তত এই দুইজন তাত্ত্বিককে রাখবো না, তাই তো? তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যখনই আমরা কনফ্লিক্ট থিওরি পড়বো তখন কিন্তু কার্ল মার্কসের কথা আমাদের পড়তে হবে। কার্ল মার্কস দিয়ে আমরা শুরু করি, তাহলে প্রবক্তা কিন্তু কার্ল মার্কস। যেটা সূত্রপাত ঘটেছিল কনফ্লিক্ট থিওরির কিভাবে? ফাংশনালিজমের ক্রিটিসাইজ করে, তাই তো? চলো তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 18, কোনটি প্রশ্নাবলীর সঠিক ব্যবহার সম্পর্কিত? প্রশ্নাবলী, কোশ্চেনিয়ার, তাই তো? প্রশ্নাবলী মাঠে কি করে? ফিল্ডে গবেষক নিজে পূরণ করেন। প্রশ্নাবলী গবেষক নিজে পূরণ করেন। প্রশ্নাবলী কেবলমাত্র গুণগত ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। প্রশ্নাবলী উত্তরদাতাদের কাছে পাঠানো হয়, কিন্তু গবেষক নিজে তা পূরণ করেন।
প্রশ্নাবলী উত্তরদাতাদের কাছে পাঠানো হয় এবং তারাই পূরণ করেন। তাহলে এটা কোনটি সঠিক? দেখো, প্রশ্নাবলী তো গবেষক নিজে পূরণ করেন না, কেটে দিলাম। প্রশ্নাবলী গুণগত ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয় না, প্রশ্নাবলী সংখ্যাগত মানে এটা কোয়ান্টিটেটিভের জন্য আমরা ব্যবহার করি, তাহলে এটাও হবে না, রাইট? প্রশ্নাবলী উত্তরদাতাদের কাছে পাঠানো হয় সঠিক, কিন্তু গবেষক নিজে তা পূরণ করেন, এটা ভুল। তাহলে পড়ে থাকলো কি? প্রশ্নাবলী উত্তরদাতাদের কাছে পাঠানো হয়, তারাই সেটা পূরণ করেন। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম? যে আমরা জানি কোশ্চেনিয়ার মানেই সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ। তাহলে কোয়ালিটেটিভ কোনটা? কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন্টারভিউ, অবজারভেশন, এগুলো কোয়ালিটেটিভ মেথড। ওকে, কোশ্চেন নাম্বার 19, পার্টিসিপেন্ট অবজারভেশন। অবজারভেশন আমরা দুই ধরনের দেখি, একটা পার্টিসিপেন্ট আর একটি নন পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট যেখানে গবেষক কি করেন, গবেষক যেখানে অংশগ্রহণ করে, আর নন পার্টিসিপেন্টে গবেষক অংশগ্রহণ করে না। দেখি এটা কি বলছে। গবেষক তথ্য সংগ্রহ করেন নিজের অভিজ্ঞতার মাধ্যমে, তথ্য কেবলমাত্র প্রশ্নাবলীর মাধ্যমে সংগ্রহ করা হয়। গবেষক মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না, তথ্য শুধুমাত্র পরিসংখ্যানের মাধ্যমেই বিশ্লেষণ করা হয়। তাহলে কি গবেষক প্রথমত আমরা তথ্য কেবলমাত্র প্রশ্নাবলীর মাধ্যমে সংগ্রহ করা এটাকে কেটে দিচ্ছি, কারণ এখানে তো পার্টিসিপেন্ট অবজারভেশনে কোনো প্রশ্নাবলী থাকে না, তাই তো? এখানে তাহলে উত্তর কি হবে? গবেষক নিজের তথ্য সংগ্রহ করেন, গবেষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন না, এটাও ভুল। গবেষক সক্রিয়ভাবেই থাকেন, কারণ এটা পার্টিসিপেন্ট। যদি এটা নন পার্টিসিপেন্ট হতো তাহলে এটা বলতাম যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। আমাদের এই নাতে সমস্যা। শুধুমাত্র পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করে না, এখানে তো সম্পূর্ণভাবে নিজের অভিজ্ঞতার মাধ্যমে বিশ্লেষণ করে, তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যান কোনোভাবেই আসে না। এখানে সম্পূর্ণরূপে পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, তাহলে পরিসংখ্যান আসবেই না। হাইপোথিসিস কাকে বলে? হাইপোথিসিস প্রামাণিক তত্ত্ব, সাময়িক অনুমান, তথ্য সংগ্রহের পদ্ধতি না ডেটার উপস্থাপন। আমরা জানি যে হাইপোথিসিস হচ্ছে আমরা গবেষণা করবার আগে আমরা একটা অ্যাজাম্পশন করে নিই, আমরা সেই কারণে বলি যে টেন্টেটিভ অ্যাজাম্পশন। ওকে, তাহলে কি হবে? বোঝা যাচ্ছে সাময়িক অনুমান, যে অনুমানটাকে আমাদের পরে প্রমাণ করতে হয়। কেস স্টাডি কিসের পদ্ধতি, কিসের জন্য উপযুক্ত? সাধারণীকৃত তথ্য সংগ্রহের জন্য, একটি বিশেষ ঘটনার গভীর বিশ্লেষণের জন্য, পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য, না নীতি নির্ধারণের জন্য? কেস স্টাডি আমরা কখন করি? কেস স্টাডি যখন বিশেষ কোনো ঘটনা, আমরা কেস স্টাডি মানে মনে রাখবে ইনডেপথ স্টাডি, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড মনে রাখলেই তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। ইনডেপথ স্টাডি কি? ইনডেপথ স্টাডি হচ্ছে যখন আমরা কোনো পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, সেটা ইনডেপথ স্টাডি বলে থাকি। তাহলে এর ক্ষেত্রে কি হবে? একটি বিশেষ ঘটনার বিশ্লেষণের জন্য আমরা একটা করে থাকি। প্রাইমারি ডেটা কি? খুব সহজ, কিন্তু এই ধরনের সহজ প্রশ্নও কিন্তু আসে। গত বছর না, তার আগের বছর কিন্তু প্রাইমারি ডেটার উপর প্রশ্ন এসেছিল। পূর্বে প্রকাশিত তথ্য, প্রথমবার সংগ্রহ করা তথ্য, শুধুমাত্র পরিসংখ্যানগত তথ্য, না কেবলমাত্র গুণগত তথ্য? মানে তারপরেও অনেক সময় ভুল করে সবাই, হ্যাঁ, অনেকেই ভুল করে। তাহলে পূর্বে প্রকাশিত তথ্য তো আর প্রাইমারি ডেটা হতে পারে না, তাহলে তো সেটা সেকেন্ডারি হয়ে গেল। প্রথমবার সংগ্রহ করা তথ্য, সেটাই হচ্ছে প্রাইমারি ডেটা। কোশ্চেন নাম্বার 23। আজকে আমরা 25টা কোশ্চেন আলোচনা করব। তোমাদের তরফ থেকে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে পরের পার্টগুলো খুব শীঘ্রই আপলোড হবে। আর আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা এমসিকিউ এর সময় নিয়ে সেই রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে, কারণ আমি যে প্রশ্নটা আলোচনা করছি সেই প্রশ্নটাই আসবে এমন কোনো গ্যারান্টি নেই। সেই কনসেপ্ট থেকে অন্যভাবে প্রশ্ন দিতে পারে, সেই জন্য আমি অন্যভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে বা রিলেটেড কিছু কনসেপ্ট আমি আলোচনা করি। তো সেটাই করলাম, যদি ভালো লাগে তাহলে বলবে, আমরা এটাকে কন্টিনিউ করব। ওকে, রেসপন্সটা খুব জরুরি। দি রিলিজিয়ন অফ জাভা, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। রিলিজিয়ন অফ জাভা, এটা হচ্ছে তোমাদের ক্লিফোর্ড গিটস আছে, ক্লিফোর্ড গিটস। ওকে,
কোশ্চেন নাম্বার 24, গ্রামীণ সমাজে দ্বান্দ্বিক মডেলের গুরুত্বকে তুলে ধরেন। গ্রামীণ সমাজ, প্রথমত গ্রামীণ সমাজ, দ্বিতীয়ত দ্বান্দ্বিক। তাহলে এবি মুখার্জি, রামকৃষ্ণ মুখার্জি, সুদীপ্ত মুখার্জি, এন.কে. বোস। আচ্ছা, তাহলে এখানে দ্বন্দ্বতাত্ত্বিক কারা? দ্বন্দ্বতাত্ত্বিক নিশ্চয় আমরা দেখছি একজনই, রামকৃষ্ণ মুখার্জি। ওকে। কোশ্চেন নাম্বার 25, স্যাক্রেড অ্যান্ড প্রোফেন ধারণাটি কে প্রবর্তন করেন? কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, এমাইল ডুরখাইম, পিয়ার বদ্রিউ। স্যাক্রেড প্রোফেন একজন তাত্ত্বিক রিলিজিয়ান নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, তার নাম কি? এমাইল ডুরখাইম। এবং এমাইল ডুরখাইম রিলিজিয়ান নিয়ে যে গ্রন্থটি লিখেছেন, এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, এই গ্রন্থটিতে তিনি ধর্ম নিয়ে আলোচনা করেছেন এবং তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ 1912-তে পাবলিশড হয়েছিল। তার মধ্য দিয়ে তিনি স্যাক্রেড প্রোফেন, এটাকে আমরা বলি পবিত্র অপবিত্রের ধারণার মধ্য দিয়ে তিনি এটাকে তুলে ধরেছেন। এবং এখানে টোটেম ধারণাটাও কিন্তু একটু দেখে রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে ধর্ম থেকে এই কয়েকটা বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন হয় এমাইল ডুরখাইম থেকে। তাহলে মোটামুটি আমরা 25টা প্রশ্ন নয়, আজকে আমরা 25টা কনসেপ্ট বোঝার চেষ্টা করলাম, যে 25টা কনসেপ্ট বোঝার মধ্য দিয়ে কমপক্ষে পরবর্তীতে এই কনসেপ্টগুলো দিয়ে 50টা এমসিকিউ তৈরি করতে পারবে। তবেই কিন্তু এই ক্লাসের গুরুত্বটা আমরা বুঝতে পারবো, যে এই ক্লাসের পর যেন তোমরা 50টা এই কনসেপ্টের উপর বেস করে 50টা এমসিকিউ করতে পারো। আশা করছি পারবে। তো সেক্ষেত্রে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সেট প্রিপারেশনের আগে যারা সেট প্রিপারেশন নিচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাদের সঙ্গে শেয়ার করে দিও। আর পরবর্তীতে আমরা ভালো রেসপন্স পেলে এটাকে আরো একটু কন্টিনিউ করার চেষ্টা করব। বিশেষ করে 25টা কোশ্চেনের জায়গায় আমরা 50টা করে এক একটা সিরিজ রাখবো এবং প্রতিদিন আপ টু সেট এক্সাম পর্যন্ত প্রতিদিন ভিডিও আপলোড হতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।